আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কারণ চালাক থেকে চালাক চোররাও ভুল করে। নীরার বিয়ের পর আমি আর রিয়া যখন এ বাড়িতে আসি, তখন নীরার সাথে আমার কিছু কথা হয়, যা আমি ইচ্ছা করে বলেছিলাম। নীরবকে রাগাতে আর নীরবও রেগে যায়, কিন্তু ভাবিনি নীরব নীরার সাথে এমন খারাপ ব্যবহার করবে। যাই হোক, কিছুক্ষণ পরে দেখি নীরা কাঁদতে কাঁদতে ছাদের দিকে যাচ্ছে। আমিও ওর পিছু পিছু যাই, কিন্তু মিস রুমির রুমের সামনে গিয়ে থমকে যাই, কারণ মিস রুমি আর রিয়া বিছানায় বসেছিল, আর মিস রুমি কার সাথে যেন কথা বলছিল। তাদের কথার ধরন কিছুটা এমন ছিল। হ্যালো, তুমি ফোন ধরছিলে না কেন? জানো এখানে একটা বিরাট সমস্যা হয়ে গেছে, নীরব নীরাকে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ বুঝেছি, আর তুমি আমাকে এভাবে বকবে না তো, আমার কষ্ট হয়। আমি কি কিছু ইচ্ছে করে করেছি নাকি? আচ্ছা এখন বলো কি করতে হবে? তাহলে এখন রিয়াকে নীরার কাছে পাঠাই। আচ্ছা রাখি। কথাগুলোর মানে তখন এতটা ভালোভাবে বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হয়েছিল এটা নীরাকে বলা উচিত। কিন্তু আমি নীরার কাছে যেতে নিলেই দেখি রিয়াও সেখানে যাচ্ছে, তাই আমি আর যাইনি। ভেবেছিলাম নীরবকে বলবো, কিন্তু নীরবের রুমে গিয়ে দেখি সে নেই, তাই ওকে খুঁজতে শুরু করি। অবশেষে লেকের ধারে দাঁড়িয়ে থাকতে দেখি। চেয়েছিলাম আমি যা যা দেখেছি তা নীরবকে বলবো, কিন্তু নীরবকে দেখতেই আমার নীরার কথা মনে পড়ে যায়। কেন যেন মনে হচ্ছিল ও নীরাকে কষ্ট দিয়েছে, আর তাতে ও নিজেও কষ্ট পাচ্ছে। তাই ওকে খোঁচা দিয়ে কিছু কথা বলতেই ও আমাকে মারা শুরু করে দেয়। তারপর ওর বাবা না হওয়ার রিপোর্টটা আসে, আর এতেও আমাকে জোর করা শুরু করে আমি যেন নীরাকে বিয়ে করি। এত কিছুর মাঝে আমি এ কথাটা ভুলেই যাই। তারপর নীরার সন্দেহ হয় কেউ নীরবের সাথে এমন ইচ্ছা করে করেছে নাকি, কারণ বাবা হওয়া না হওয়ার সাথে রক্তবমির কোনো সম্পর্ক নেই। তাই যখন ও আমাকে আর নীরবকে জিজ্ঞেস করে আমাদের কারোর উপর সন্দেহ আছে কিনা, তখন আমি যা দেখেছিলাম ওই দিন তার সবকিছু নীরবকে খুলে বলি। আমরা তুর্যর কথায় প্রথমে বিশ্বাস করিনি। কিভাবে করব? যাদের নিজের জীবন থেকেও ভালোবাসতাম আমাদের সাথে এমন করেছে, তাও সামান্য সম্পত্তির জন্য, তা কিভাবে বিশ্বাস করব? কিন্তু আমরা ভুল ছিলাম। কথায় আছে না, কুত্তার পেটে ঘি হজম হয় না। তোমরাও এমন, এত ভালো স্বামী পাওয়া সত্ত্বেও এমন করলে। তোমার মুখে গোবর মারা উচিত মা। সরি সরি রুমি, মিস আর মিসেস কি বলবো, তোমাকে ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, যখন আমরা বাসায় চলে আসছিলাম তখন আমি গাড়ির আয়না দিয়ে দেখি একটা ট্রাক আমাদের দিকেই আসছে। আমি কোনো মতে আমাদের যান বাঁচাই, তারপর ওই ট্রাকের পিছু নিই। এতে ট্রাক ড্রাইভারটা একটু ভয় পায়, কিন্তু দমে যায়নি। তাই কোনো উপায় না পেয়ে আমি ট্র্যাকটার পাশে গাড়ি নিয়ে জানালা দিয়ে ট্রাক ড্রাইভারটাকে জোরে জোরে বলি সে যদি গাড়ি থামায় তাহলে আমি তাকে 10 লাখ টাকা দেব। কিন্তু সে থামছিল না। শেষ পর্যন্ত যখন বলি 20 লাখ টাকা দেব, সাথে সাথে ট্রাকটা থেমে যায়। ট্রাক ড্রাইভারটা ট্রাক থেকে নামতেই আমি আর তুর্য বেটাকে মারা শুরু করে দিই। আর কে এসব করতে বলেছে তা জিজ্ঞাসা করি। অনেক মারার পরে সে তোমাদের 3 জনের কথা বলে। জানো, খুব কষ্ট পেয়েছিলাম। ভাবিনি যাকে প্রিয় মানুষ ভেবেছিলাম সে শত্রু, আর যাকে শত্রু ভেবেছিলাম সে প্রিয়। এতক্ষণ সব কথা এক মনে শুনছিলেন মিসেস মুচমাল। কেন যেন চোখ থেকে পানি পড়ছে না, শুধু কষ্টটা অনুভব করছেন। নীরা খুব ভালোভাবে বুঝতে পারছে মিসেস মুচমালের অবস্থা, তাই তার পাশে গিয়ে দাঁড়াই। তারও কষ্ট হচ্ছে, এমন সত্যিও তার জানতে হবে সে কখনোই ভাবেনি। নীরা মিসেস মুচমালের কাঁধে হাত রাখতেই মিসেস মুচমাল নীরাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তাতে নীরাও তার কান্না থামাতে পারে না, সে কান্না করে দেয়। সবার চোখে আজ পানি। শুধু আজিজ আর রুমির ছাড়া একটুও অনুতপ্ত বোধ নেই তাদের। হঠাৎ আজিজ বলে উঠল, সব তো জেনে গিয়েছিস, তা এখন কি করবি? আসল না হলেও তুমি আমার বাবা। আসল মা না হলেও তুমি আমার মা। নীরা চোখের পানি মুছে বলে, তাই বেশি কিছু করব না। আমরা তো আর তোমাদের মতো পশু না। তাছাড়া বিচার করার জন্য আল্লাহ আর আইন আছে, তারাই তোমাদের শাস্তি দেবে। আসলে কি জানো, আমরা তোমাদের ভালোবেসেছি, তোমাদের বিশ্বাস করেছি, একটু হলেও তোমাদের কাছ থেকে আদর পেয়েছি, যদিও সেটা নাটক ছিল, কিন্তু পেয়েছি তো। তাই শুধু পুলিশের কাছেই দেব।
নীরবের কথা শুনে আজিজে একটা বিশ্রী হাসি দেয়, তারপর নিজের প্যান্টের পেছন থেকে একটা গান বের করে নীরবের দিকে তাক করে বলে, কি প্রমাণ আছে তোদের কাছে? ওই ট্রাক ড্রাইভারটাও আমাকে কিছু করতে পারবে না, বুঝেছিস কিছু? আজিজ সাহেব আরো কিছু বলতে যাবে তার আগেই নীরব পা দিয়ে আজিজ সাহেবের হাতে একটা কিক মারে, ফলে আজিজের হাত থেকে গানটা পড়ে যায়। নীরব তা ধরে ফেলে। নীরবের আজিজের দিকে তাক করে বলে, এতক্ষণ অনেক সহ্য করেছি, এখন আর না। কি ভেবেছিস তুই? হ্যাঁ, অনেক চালাক। তুই যতই চালাক হোস, আমার থেকে বেশি না। কিন্তু এখানে আসার আগে আমি পুলিশকে নিয়ে এসেছি। আর তোর যে শার্টটা দেখেছিস না, ওই শার্টের 2 নম্বর বোতামে ক্যামেরা আছে। তুই এতক্ষণ যা যা বলেছিস আর করেছিস সব রেকর্ড হয়ে গেছে। ওইটাই বুঝেছিস? এখন দেখ তোর সাথে কি হয়। তোরা জেলে তো যাবি, কিন্তু ওখানে তোর আমার কথা মতো শাস্তি পেতে হবে। এতে যত টাকা লাগুক আমি দেব, কিন্তু শাস্তি তুই পাবি, বুঝেছিস? গানটা আফিজাতের মাথায় সাথে সাথে একদম লাগিয়ে বলে, অফিসার, ওনাদের নিয়ে যান। তারপর পুলিশ রামি আর আজিজকে নিয়ে যায়। রিয়াও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নীরা যেতে দেয়নি। নীরা তো আর এটা ইচ্ছে করে করেনি, তাকে শান্তি দেওয়াটা হয়তো ঠিক হবে না। নীরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে নীরব। সবকিছু কেমন ঝাপসা মনে হচ্ছে, তার জীবনেও চিন্তা করতে পারেনি এমন হবে। সবকিছু কেমন ঝাপসা মনে হচ্ছে, তার জীবনেও চিন্তা করতে পারেনি এমন হবে। এমনটা কি করার কোনো দরকার ছিল? যদি সব সত্যি বলতো তাদের, তাহলে তো তারা সব সম্পত্তি তাদের নামে লিখে দিত, তাই না? খুব বেশি কষ্ট হচ্ছে নীরবের, এসব মেনে নিতে পারছে না সে। নীরবের থেকেও বেশি কষ্ট হচ্ছে নীরার, যাকে সে মা বাবা মনে করত, আসলে তারা তার কেউ না, সে তো এতিম। হঠাৎ নীরব বলে ওঠে, আচ্ছা নীরা, এমনটা না হলেও তো পারতো। আমার না কেমন জানি লাগছে। আমি মার ছেলে না, ওই জানোয়ারের ছেলে। ইচ্ছে তো করছে নিজেকে শেষ করে দিতে। নীরবের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ে। এমন বলতে নেই নীরব, আপনারই যদি এমন মনে হয় তাহলে আমার কি হবে? আপনি তো তাও জানেন আপনার মা বাবা কে, কিন্তু আমি তো জানি না আমার মা বাবা কে। যাকে মা ভেবেছিলাম সে পদে পদে আমাকে ঘৃণা করে, তাহলে আমার কি করা উচিত? তাছাড়া মার কি করা উচিত? তিনি তো তার স্বামীর থেকে প্রতারণার শিকার হয়েছেন, তার কেমন লাগছে বলতে পারেন? এভাবে ভেঙে পড়লে চলবে না নীরব। জানেন মাকে কত কষ্ট করে শান্ত করানো হয়েছে, জোরে জোরে চিল্লাচ্ছিলেন তিনি এভাবে কাঁদতে। আমি তাকে কখনো দেখিনি, শেষ পর্যন্ত তো তাকে ঘুমের ঔষধ দিতে হয় আমার। আমি ওই জানোয়ারদের ছাড়বো না। আমার সব কষ্টের মূল্যে আছে তারা। আমার বাবা হওয়ার সুখও তারা নিয়ে নিয়েছে। আমি তাদের কঠিন শাস্তি দেব। নীরব কথা বলতে বলতে বেশ উত্তেজিত হয়ে যায়। নীরা নীরবকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, একটু শান্ত হন প্লিজ, ওদের শাস্তি আপনার দিতে হবে না, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহই তাদের শাস্তি দেবেন। আমার কিছু ভালো লাগছে না নীরা, আমার খুব কষ্ট হচ্ছে। তুই না থাকলে আমি যে কিভাবে থাকতাম, এত কিছু সামাল দিতে পারতাম না আমি। আমার কারণেই তো এত কিছু হয়েছে, না আমি থাকতাম না এই সম্পত্তির ঝামেলা। এখানে তোর কোনো দোষ নেই, সব দোষ ওই জানোয়ারদের। আমরা হওয়ার আগ থেকে ওরা ওদের জানোয়ারগিরি করত। নীরব রাগে ফুঁসতে ফুঁসতে বলল, নীরব শান্ত হন, একটু ঘুমানোর চেষ্টা করুন, ভালো লাগবে। নীরা বলতে না বলতেই নীরব নীরার ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়, তারপর নীরার ঘাড়ে একটা চুমু দিয়ে ঘুমিয়ে পড়ে। 6 বছর পর। নীরা, আমার ওয়ালেটটা কোথায়? ড্রেসিং টেবিলে আছে, দেখুন। আমার টাইটা কোথায়? আরে বিছানার উপর আছে তো। আরে পাচ্ছি না তো। ওখানেই তো আছে, একটু ভালো করে খুঁজুন না। পেয়েছি। আয়, এখন আয়, আমার টাই পরিয়ে দিবি। নীরব আপনি একটু নিজে পড়ুন না, আমি ব্যস্ত আছি। তুই আসবি নাকি আমি কোলে করে আনবো? উফ নীরব, চালাবেন না তো। নীরা, তুই যদি না আসিস তাহলে? তাহলে কি? তাহলে আমি নীরা নীরা বলে ডাকতেই থাকবো। নীরা কিছু জবাব দেয় না, তাই নীরব নীরা নীরা বলে চিল্লাতে শুরু করে। নীরবের এমন করায় নীরব বিরক্ত হয়ে রুমে যায়। নীরবের এমন ঢুকতেই দেখে নীরব হাতে কোণে মাথা টিপছে
আর নীরা নীরা বলে চিল্লাচ্ছে। নীরা একটু কাশি দিতেই নীরব তার হাত থেকে ফোনটা বিছানায় ফেলে দেয়। তারপর শাহরুখ খানের মতো পোজ দিয়ে বলে, जल्दी आओ मेरी जान, मेरे ऑफिस के लिए देर हो रहा हो। নীরবের কথায় একটা ভেঙচি কাটে নীরবের। হাত থেকে টাইটা নিয়ে পরানো শুরু করে আর বলে, ঢং দেখলে বাঁচি না, এত ঢং পান কোথা থেকে? নীরব আয়েশ করে নীরার কোমর জড়িয়ে নীরাকে তার কাছে এনে বলে, তুই তো আমার একমাত্র বউ, তোর সামনে ঢং না করলে কার সামনে করব? আমার কি 10-12টা বউ আছে নাকি যে তাদের সামনে করব? তুই তো আমার একমাত্র বউ। জানি, আর আমি ছাড়া আপনার কেউ বউ হবে না। আপনি যে আনরোম্যান্টিক। তাই নাকি? তাহলে তো আমার রোমান্টিক গিরি দেখাতে হবে। এই বলেই নীরব নীরার ঠোঁটের দিকে এগোতে থাকে। তখনই কেউ একজন বলে ওঠে, দেখো না মাম্মা, রোদ্রি আমাকে মেরেছে। ওদের দুজনকে দেখতেই নীরব নীরাকে ছেড়ে দেয়। তারপর রৌদ্রির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আর বলে, রৌদ্রি, আর একটু পরে আসতি, আমি আর তোর মাম্মা আমি একটু রোমান্টিক হচ্ছিলাম, তোরা এসে ডিস্টার্ব করে দিলি আমাদের। নীরবের কথা শুনে ওরা দুজনেই হেসে দেয়। নীরব ভেবেছিল নীরব রৌদ্রিকে নিয়ে মারামারি করার জন্য জানা বকা দিবে, কিন্তু এ কি বলে ছোট ছোট বাচ্চাদেরকে শেখাচ্ছে এটা নীরব? এই আপনি কি বলছেন? ওরা কিছু বোঝে এগুলো? আমি সব বুঝি মাম্মা। এই একদম পাকনামি করবেন না আপনারা। যান, জুতো পরুন, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। কথাটা শুনে মাত্রই রৌদ্রি একটা দৌড় দিয়ে ড্রয়িং রুমে চলে যায়। আর এদিকে নীরব নীরার হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। তারপর নাকে নাক ঘষতে ঘষতে বলে, কি বউ আমার, সবাইকে সমানে আপনি বলে ডাকে, এমনকি নিজের বেবিদেরকেও কত চেষ্টা করলাম তোর মুখ থেকে তুমি ডাকটা বের করার, কিন্তু তুই আপনিতেই আটকে আছিস। নীরা নীরবকে একটা ধাক্কা দিয়ে বলে, আমি যেমন আমি তেমনই থাকবো। এখন যান, আপনার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর নিজের অফিসে যান, বুঝেছেন? जो हुकुम मेरी जान। বলেই নীরব নীরার গালে টুপ করে চুমু দিয়ে দেয়। তারপর রৌদ্রিকে নিয়ে চলে যায়। নীরব চলে যেতেই নীরা মিসেস মুজমালের রুমে যায়। সেখানে যেতেই দেখে তিনি বিছানায় বসে বসে তসবিহ পড়ছেন। নীরা তার পাশে বসতেই তিনি বলে ওঠেন, নীরব চলে গেছে? জি। আচ্ছা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই না? পারলে আমাকে মাফ করে দিস। এভাবে কেন বলছেন মা? তো আর কি বলবো, আসল হীরাকে ফেলে আমি রূপার কাছে পড়েছিলাম। আচ্ছা নীরা, আমার পাপের জন্য আল্লাহ কি আমাকে মাফ করবে? অবশ্যই করবে। এখন এসব বাদ দিন, বলুন দুপুরে কি খাবেন? এভাবে নানা রকম কথা বলে তারা। তারপর নীরা নিচের রুমে চলে যায়। বারান্দায় দাঁড়াতেই দেখে নীরব নিচে থেকে নীরার দিকে তাকিয়ে আছে আর ফ্লাইং কিস দিচ্ছে। এর বিনিময়ে নীরা একটা মিষ্টি হাসি দেয়। তাতে নীরব তার বুকের বাপাশে হাত দিয়ে মরে যাওয়ার ভাব ধরে। তারপর নীরাকে আর একটা ফ্লাইং কিস দিয়ে অফিসের জন্য চলে যায়। এ আর নতুন না। নীরব প্রতিদিন রৌদ্রিকে স্কুলে দিয়ে বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর নীরার বারান্দায় আসার অপেক্ষা করে। যখন নীরা বারান্দায় আসে তখন তার সাথে এমন করে অফিসে চলে যায়। এতে নীরা অনেক রাগারাগি করে নীরবের সাথে, কিন্তু মনের এক কোণে অনেক খুশি হয় নীরবের এমন করাতে। নীরবের আজিজ আর রুমিকে শাস্তি দিতে হয়নি, আল্লাহ দিয়েছেন তাদের জেলে। আজিজ সাহেবের কিভাবে যেন পায়ে একটা পেরেক ঢুকে যায়, ফলে তার পায়ে মারাত্মক ইনফেকশন হয় আর তার পা কেটে ফেলতে হয়। অন্যদিকে রুমির গায়ের চামড়া পচে গেছে, খুব দুর্গন্ধ বের হয়ে তার গা থেকে কেউ তার কাছে যেতে চায় না। সারাটা দিন তিনি একা একা থাকেন, সঙ্গ দেওয়ার কেউ নেই। আর তুর্য সেও ভালো আছে, রিয়ার বাবাকেও চিকিৎসা করানো হয়েছে যাতে তিনি একদম সুস্থ হন। আর নীরব খুব সুখে আছে, আনন্দে কাটে তাদের প্রতিটা দিন। রৌদ্রি নীরব আর নীরার সন্তান। নীরবের বাবা না হওয়াটা জন্মসূত্রে না, তাই ডাক্তার বলেছিল যদি ট্রিটমেন্ট করা হয় তাহলে নীরবের বাবা হওয়ার সম্ভাবনা 50%, আবার না হওয়ার সম্ভাবনা 50%। তাও তাদের মনে তো একটু আশার আলো জেগেছিল।
তাই যথাসম্ভব চেষ্টা চালিয়ে গেছে তারা। আর তার শেষে ফলস্বরূপ নীরা আর নীরব পেয়েছে রৌদ্র আর রৌদ্রিকে। খুব সুখে আছে তারা। খুব গর্ব করে বলে নীরা সে ভালো আছে। সম্পর্কের শুরুটা খারাপ হলেও শেষটা ভালো।